আসসালামু আলাইকুম। এইচএসসি 24 শিক্ষার্থীরা কি অবস্থা সবার? সবাই কেমন আছো? বিগত 2 দিন আগে আমি তোমাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে একটা সাজেশন ভিডিও আপলোড করেছিলাম। মোটামুটি অনেক মানুষ আমার মানে এক্সপেকটেশনের বাইরে ছিল যে এত মানুষজন আসলে ওই ভিডিওর মধ্যে তোমরা এতটা সাড়া দিবা, এবং অনেক বেশি কমেন্ট আসছে ভিডিওটার অ্যাপ্রিসিয়েশন নিয়ে, এবং হচ্ছে তোমাদের সবার কিছু দাবি দাওয়াও ছিল আমার কাছে। তো ওই সব দাবি দাওয়া পূরণ করার জন্য আজকে মোটামুটি হাজির হয়েছি। বেসিক্যালি আজকে সব থেকে বড় যে জিনিসটা তোমাদের সাইড থেকে আমার কাছে ছিল সেটা হচ্ছে, ভাইয়া প্রতিটা অধ্যায়ের উপর ভিত্তি করে একটা করে ম্যারাথন ক্লাস নেন, যেন আমরা পুরো চ্যাপ্টারটা একবার রিভাইজ দিতে পারি। এবং এর বাইরে আসলে মোটামুটি সিকিউ নিয়ে এমসিকিউ নিয়ে একটু টুকটাক আলোচনা করলেও চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস হয়ে যেত। এটা একটা ব্যাপার ছিল। আর দ্বিতীয়ত ছিল, তোমরা ক খ এবং হচ্ছে এমসিকিউ সাজেশন চাইছিলা। তো ধাপে ধাপে আসলে আমি প্রতিটা জিনিস তোমাদের আইসিটির জন্য দিব ইনশাল্লাহ। আমার সাইড থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আর প্রথমে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, ভিডিওটা আরো আগে আপলোড করার কথা ছিল। আমি আসলে একটু অসুস্থ ছিলাম, যার কারণে ভিডিওটা নিয়ে কাজ করতে পারি নাই। আর চাইতেছিলাম খুব ভালো করে একদম অনেক সুন্দর করে গোছায় যেন একটা ভিডিও তোমাদেরকে দিতে পারি, যেন ওইখানে সবকিছু প্রপার 100-100 প্রিপারেশন হয়ে যায়, মানে অল্প টাইমে যেন একদম বেস্ট কিছু আমি তোমাদেরকে দিতে পারি। তো ওই হিসাবেই ক্লাসটা শুরু করব আজকে। তো একদম মানে খুব বেশি বেসিক টাসিক না, একদম সৃজনশীলের প্যাটার্ন গুলো নিয়ে আলোচনা হবে। আর এর বাইরে যে যে জায়গা থেকে সৃজনশীল গুলো সব থেকে বেশি পেঁচানো থাকে ওই জায়গাগুলো নিয়ে আলোচনা হবে, মানে মেজর যেখান থেকে সৃজনশীল আসে এবং যে জায়গাগুলোতে পেঁচানো হয় ওইগুলো নিয়ে আলোচনা করবে। দেখো, ফার্স্ট অফ অল আমাদের যদি এইচটিএমএল এর কথা বলি, এইচটিএমএল এ তুমি আগে না, মানে তোমাদের কিছু প্রবলেম হয়, যারা এইচটিএমএল খুব ভালোভাবে পারো তারা মোটামুটি তাদেরও কিছু কনফিউশন ক্রিয়েট হয়। ভাইয়া মাঝে মধ্যে আমরা দেখা যায় উল্টাপাল্টা একটু অন্যরকম আসে, কিছু কিছু এক্সট্রা উল্টাপাল্টা ট্যাগ দেখা যায় যেগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকে না, এটা একটা কনফিউশন থাকে। আর দ্বিতীয়ত হয় কি, মাঝে মধ্যে তোমরা টুকিটাকি ভুল করে ফেলো, তো ওই ভুলগুলো নিয়ে আমি আলোচনা করব। আর কনফিউশন গুলো আমি মোটামুটি যদি জানি, তো অনেকদিন ধরে পড়াইতেছি, যে তোমাদের কনফিউশনটা কোন জায়গাতে ওইগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো, ফার্স্ট অফ অল আমরা এইচটিএমএল নিয়ে যদি কথা বলি, এইচটিএমএল এর টোটাল কোন কোন ট্যাগ নিয়ে বেশি পরীক্ষায় প্রশ্ন হয় সবাই তোমরা মোটামুটি জানো। লাস্ট ইয়ার সব থেকে বেশি কোশ্চেন আসছে লিস্ট ট্যাগ থেকে, সব থেকে বেশি কোশ্চেন আসছে লিস্টেড ট্যাগ থেকে। বিগত বছরগুলোতে না, লিস্টে মানে এই আগে তো 2-3 বছর আইসিটি এক্সাম হয় নাই, তো এই বিগত বছরগুলোতে যারা এর আগে যারা আইসিটি এক্সাম দিছে তাদের না খুব একটা লিস্ট থেকে কোশ্চেন হইতো না, যেটা লাস্ট ইয়ার মানে 23 ব্যাচে সব থেকে বেশি এই জায়গাটার থেকে কোশ্চেন হয়েছে। এবার যারা লিস্ট ট্যাগ পারো তারা একটা জিনিস খুব ভালো করে জানো না, লিস্ট ট্যাগের মধ্যে কত রকম লিস্ট নিয়ে আলোচনা করা হয়, এটা একটু খেয়াল করো। আমি আজকে তোমাদের প্রত্যেকটা পার্ট নিয়ে আলোচনা করব, যেন যতভাবেই ঘুরে আসুক তোমরা যেন ভুল না করো, ঠিক আছে? তো যারা মোটামুটি পারো তারাও দেখবা যে অনেক কিছু তোমরা জানো না, তো সবাই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবা। ফার্স্ট অফ অল হচ্ছে অর্ডার লিস্ট, তোমরা এটা জানো, অর্ডার লিস্ট যেখানে ABCD 1 2 3 4 এরকম থাকবে। এরপর হচ্ছে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট যেখানে তোমরা সার্কেল দেখতে পাও, স্কোয়ার দেখতে পাও, বা নাম থাকে বা ডিস্ক থাকে, এটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। এবং সব থেকে ইম্পর্টেন্ট, এই দুইটাকে একত্র করে আমরা আরো একটা লিস্ট দেখতে পাই, সেই লিস্টটার নাম হচ্ছে নোস্টেড লিস্ট। এবং নোস্টেড লিস্ট জিনিসটা হচ্ছে, এটা খতেও পরীক্ষায় প্রচুর আসে। নোস্টেড লিস্ট মানে জিনিসটা হইতেছে লিস্টের মধ্যে আরেকটা লিস্ট, লিস্টের মধ্যে আরো একটি লিস্টকে আমরা বলি হচ্ছে নোস্টেড লিস্ট। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ব্যাপারটা। যেমন ধরো আমি যদি বলি তোমাকে বাজার করতে পাঠানো হয়েছে, তো ধরো বাজারে তোমাদের লিস্ট কিরকম দেওয়া হয়েছে, চাল দেওয়া হয়েছে, চালের মধ্যে তুমি এটা হচ্ছে 1 নাম্বার। এর মধ্যে আবার তোমাকে বলা হয়েছে ধরো চিকন চিকন ওই নাজির সাত চাল যেটাই বলুক ধরো ওইটা, তারপর বলছে 2 পোলার চাল বলছে, তারপর আবার 2 নাম্বারে দিছে ডাল, তারপর 3 নাম্বারে সবজি লিখে 4-5 রকমের সবজি দিছে। এই দেখো, এরা এক একটা আলাদা আলাদা পার্ট, এবং এদের মধ্যে আবার আলাদা আলাদা লিস্ট এরকম আছে, এদেরকে বলা হয় নোস্টেড লিস্ট, ঠিক আছে? লাস্ট ইয়ার কিন্তু নোস্টেড লিস্ট থেকে কোশ্চেন আসছে, তো আমরা একদম সৃজনশীল ধরে ধরে এক্সপ্লেনেশন দিব তোমাদেরকে। মানে আমি বেসিক তো হালকা করাবো, হালকা একটু মনে করা দেওয়ার জন্য, বাট মেইনলি আমি সিকিউ ধরে বেসিকটা করাবো, ঠিক আছে? এবং মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা লিস্টের নাম তোমরা একটু জেনে নাও, সেই জিনিসটা হইতেছে তোমাদের ডেসক্রিপশন লিস্ট। অনেকেই এই ডেসক্রিপশন লিস্টটা জানো না বা পারো না।
তোমাদেরকে করানো খুব একটা হয় না ডেসক্রিপশন লিস্ট। তো লাস্ট ইয়ার কিন্তু ডেসক্রিপশন লিস্টের কোশ্চেন হয়েছে, অনেকে তোমরা বুঝোই নাই যে এটা একটা ডেসক্রিপশন লিস্ট বুঝাইছে, যেখানে ডিডি ডিটি ডিএল এগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, তার মানে লিস্ট থেকে যদি প্রশ্ন হয় এই চারটা জিনিসের বাইরে তোমাদের আর কোনো প্রশ্ন ইনশাআল্লাহ পরীক্ষায় আসবে না। আমি ওইভাবেই তোমাদের লেকচারটা সাজায় নিয়ে আসছি। ঠিক আছে, এটা গেল একটা জিনিস, এক নাম্বার লিস্ট নিয়ে গেল। এরপরে সেকেন্ডলি যে জিনিসটা নিয়ে প্রশ্ন সব থেকে বেশি হয় সেটা হচ্ছে টেবিল ট্যাগ নিয়ে প্রশ্ন হয়। ঠিক আছে, তো টেবিল ট্যাগ নিয়ে প্রশ্ন হইলে না, টেবিল ট্যাগটা কিভাবে পরীক্ষায় ঘুরা যায় জানো? মানে টেবিল ট্যাগ থেকে অনেক রকম টাস্ক করা যায় জিনিসটাকে, অনেকগুলো স্প্যান দিয়ে দেয়, এর মধ্যে আবার টেবিলের মধ্যে আবার দেখা যায় ইবেস ট্যাগ ঢুকায় দেয়, হাইপার লিঙ্ক ঢুকায় দেয়, অনেক কমপ্লেক্স যখন করে তখন তোমরা টেবিল ট্যাগটা পারো না। তাছাড়া কিন্তু টেবিল ট্যাগ সোজা, অনেক কমপ্লেক্স যখন করে। তো আমি তোমাদেরকে কয়েকটা কমপ্লেক্স টেবিল আজকে করানোর ট্রাই করবো, যেন টেবিল নিয়ে তোমাদের আর কেউ আটকাইতে না পারে ইনশাল্লাহ। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে টেবিল। তো টেবিল নিয়ে মেইনলি ফার্স্ট আমরা শুরু করব। থার্ড যে জিনিসটা হয় সেটা হইতেছে ইমেজ ট্যাগ। ফোর্থ হইতেছে তোমাদের জন্য হাইপার লিঙ্ক। নট অনলি এটা হাইপার লিঙ্ক, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। বুঝছো, অ্যাঙ্কর ট্যাগ মানে এই অ্যাঙ্কর ট্যাগটাকে আমরা হাইপার লিঙ্ক বলে থাকি, হাইপার লিঙ্ক ট্যাগ বলে থাকি। ঠিক আছে, এই হইতেছে চারটা জিনিস। আর এর বাইরে সব থেকে বেশি প্যাচাই হইতেছে তোমাদের, মানে এই জায়গাগুলো অ্যাড করবেই, একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট আর হচ্ছে সাবস্ক্রিপ্ট। ঠিক আছে, এই কয়টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। তো আমি ধাপে ধাপে টেবিল, তারপর লিস্ট ট্যাগ, এই প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি তোমাদের জন্য আলোচনা করব। আচ্ছা, এখন আমি একটু তোমাদেরকে দু একটা গাইডলাইন দিব। ফার্স্ট অফ অল, তোমরা অনেকেই লাস্ট ইয়ারের ব্যাপারে জানো না, কিছু কিছু ইম্পর্টেন্ট, আইসিটি সাবজেক্টটা নতুন, তো কোশ্চেন কিন্তু বারবার অন্য রকম আলাদা আলাদা করে করে আসতেছে, মানে কোনো এক্সপেক্টেড কিছু কিন্তু আইসিটিতে পাবা না। এই ব্যাপারটা খুব ভালো করে মাথায় রাখো, কারণ সাবজেক্ট কিন্তু নতুন এবং প্রতিনিয়ত এটা কিন্তু আপডেট হইতেছে, ডিফারেন্ট ওয়েতে কোশ্চেন কিন্তু প্যাঁচা ঘুরায় বেড়াই দিতেছে কিন্তু। তো এই জন্য যত আইসিটির টেস্ট পেপার বা কোশ্চেন তোমরা সলভ করবে, তত ভালো আইসিটিতে তোমাদের মানে ওই ভালো করার অপরচুনিটি বেড়ে যাবে। এবার আসো, তোমরা একটা জিনিস সবাই মিস করছো, যে জিনিসটা লাস্ট ইয়ার সব থেকে বেশি কোশ্চেন এখান থেকে হয়েছে, সেটা হচ্ছে বোর্ড বই। মনে রাখবা সবাই, প্রত্যেকটা চ্যাপ্টারের বোর্ড বইয়ের অনুশীলনীর আমরা একটা অনুশীলনী আজকে আলোচনাও করব, সব থেকে টাফ একটা অনুশীলনী আলোচনা করব আজকে। অনুশীলনীর সিকিউ এবং এমসিকিউ গুলা খুব ভালো করে পড়বা। ভরসা রাখো, বিশ্বাস রাখো, 30 থেকে 40% কোশ্চেন শুধুমাত্র এই বোর্ড বইয়ের কোশ্চেন থেকে হবে। এছাড়া তোমরা মোটামুটি যারা হচ্ছে প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বই পড়ো বা হচ্ছে মাহবুবুর রহমান স্যারের বই পড়ো, ওইখান থেকে বেসিক তো দেখবাই, এর বাইরে অনুশীলনী বা প্র্যাকটিসের জন্য বোর্ড বইটা ফলো করবা। ঠিক আছে, এর বাইরে তাছাড়া তোমরা অন্যান্য কলেজের বই যেটা পড়ো সমস্যা নাই, বাট এক্সট্রা ভাবে বলতেছি এইটা ফলো করবা। ঠিক আছে, ওকে ডান। এবার চলে আসো তোমরা, আমি একটা শীট দিব বোর্ড বইটা করার পরে, আমি একটা শীট দিব আমাদের পেজে। ঠিক আছে, আমাদের পেজে। তো পেজটা আমাদের ফেসবুকে এডুনেশন নামে আছে, তো এখানে গিয়ে আগামীকালকে তোমরা পাবা এটা। মোটামুটি এখানে আমি পুরা চ্যাপ্টারের, এই ফুল চ্যাপ্টারের যতগুলো ক খ এবং যতগুলো সিকিউ পড়তে হবে সবগুলো আমি সামারি করে দিছি। ঠিক আছে, খুব ভালো করে এখান থেকে এটা নিয়ে নিবা এবং প্র্যাকটিস করে ফেলবা, তাহলে এই চ্যাপ্টারে আশা করি তোমাদেরকে আটকানোর সুযোগ থাকবে না। আর লাস্টলি, পরীক্ষার আগে যদি কারো লাইভ ক্লাসের দরকার হয়, মানে ইন্টারেক্টিভ করার জন্য তোমাদের ইংলিশ পরীক্ষার পরে যখন তোমরা আইসিটির জন্য প্রিপারেশন নিবা, তো লাইভ ক্লাসের দরকার হয়, কমেন্টে আমাকে অবশ্যই জানাবা। এটা কিন্তু জানাতে ভুলবাই না, কমেন্টে অবশ্যই জানায় যাবা যে কারো পরীক্ষার আগে লাইভ ক্লাস বা ইন্টারেকশন ক্লাসের দরকার আছে কিনা ফেসবুকের থ্রু, তাহলে আমি নেওয়ার ট্রাই করবো। এবার চলে আসো, আমরা টেবিল ট্যাগ শুরু করি। ফার্স্ট অফ অল, টেবিল ট্যাগ, যে কোনো ট্যাগ তুমি যখন পড়তেছো, একটা টপিক তুমি যখন পড়ো, তুমি আগে ওয়ার্ডটা, তোমাদের একটা জিনিস আমি একটু বুঝাই, দাঁড়াও। যারা এটা পড়বা এবং খুব সুন্দর করে নোটটাও করবা, আমি একটা নোটের ট্রিক তোমাদেরকে শিখাই দিতেছি। কিছু কিছু এক্সট্রা জিনিস আমি বলতেছি, কারণ তোমাদের জন্য পড়তে অনেক ইজি হয় এবং সহজে তোমরা যেন না ভুলে যাও। তো যখন তোমরা নোট করবা, আমি একটা জিনিস বইয়ে শিখাই দিই। এই পাশে একটা পার্ট করবা, মানে খাতার এই পাশে একটা পার্ট করবা, বুঝছো, এই যে এই জায়গাটা একটা পার্ট করবা।
আর নিচে একটা পার্ট করবা ছোট্ট একটা, মানে নিচে একদম শেষে ছোট্ট একটা পার্ট করবা, এই যেরকম একটা পার্ট করবা, ঠিক আছে? মানে একটা খাতার এই পাশে একটা পার্ট, নিচে একটা পার্ট। কারণটা আমি তোমাদেরকে একটু বলি, দেখো আমি নিজেও যখন পড়াশোনা করি না, তো আমি তো তোমাদের পড়ানোর জন্য অবশ্যই পড়াশোনা করি, একটু খেয়াল করে দেখো আমি নিজে দেখো সবকিছু পড়াশোনা করছি এই চ্যাপ্টার নিয়ে তোমাদের পড়ানোর আগে। তো এই অংশে না আমি ইম্পর্টেন্ট বেসিকের নোটগুলো লিখছি এই অংশে, আর বেসিকের মানে ওই ডিটেলস, ওই বেসিক গুলোর থাকে না প্রত্যেক জিনিসের একটা ইম্পর্টেন্ট হেডিং থাকে, হেডিং গুলো আমি এই পাশে লিখছি পার্ট বাই পার্ট। এরপরে মানে এক্সপ্লেনেশন গুলো আমি এই পাশে লিখছি, ব্যাখ্যাগুলো, মেইন নোট, ক্লাস নোটটা আমি এই পাশে লিখছি। আর থাকে না প্রতিটা অধ্যায়ে তোমাদের অনেক কনফিউশনের জায়গা থাকে, অনেক কোশ্চেন থাকে, বা অনেক কিছু নিয়ে ঝামেলাপূর্ণ পার্ট থাকে, ওই জিনিসগুলা এই জায়গাতে লিখবা একদম নিচে, একদম শেষে, ঠিক আছে? একদম শেষ কনফিউশনের পার্টটা। এইভাবে যখন তুমি নোটটা করবা না, মানে নোট করার জন্য আগামী যখন তোমরা অ্যাডমিশন দিবা, লাস্টে চলে আসছো, যদিও অনেকে নোট করে ফেলছো, বাট এই নোটটা তোমরা এইভাবে করার ট্রাই করবা, খুব ভালো হবে। তাইলে দেখবে 100-100 প্রস্তুতি হয়ে গেছে। আর সামনে অ্যাডমিশনের জন্য এইভাবে নোট করার ট্রাই করবা, ঠিক আছে? ওকে, এবার চলে আসো টেবিল ট্যাগ। তো টেবিল ট্যাগে আমরা সর্বোচ্চ এই কয়টা ট্যাগই দেখতে পাই, এর বাইরে টেবিল ট্যাগে আর কোনো ট্যাগ নেই, ঠিক আছে? এই কয়টা সর্বোচ্চ এই কয়টা ট্যাগই হবে। আমরা জানি HTML এর যে ফরম্যাট, সেই ফরম্যাটটা হচ্ছে এরকম, ডক টাইপ ডট HTML, তারপর শুরু হয় HTML দিয়ে, তারপর শুরু হয় হেড দিয়ে, তারপর এখানে হেডটা শেষ করতে হয়, তারপর এখান থেকে বডির কাজ শুরু হয়, এবং এই বডির মধ্যে মেনলি টেবিল ট্যাগটা ঢুকে যায়। এই বডি পার্টের মধ্যে, এই অংশের মধ্যেই মেনলি টেবিলের পার্টটা ঢুকে, এবং ফিনিশিং এ আমরা কি করি, বডি কি শেষ করে দেন HTML-টা শেষ করি। এবার একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটার মিনিংটাকে আমি একটু বুঝাই দিই, এমসিকিউতে এটা আসে কিন্তু, ঠিক আছে? এই জিনিসটা একটু বুঝে নাও। এই জিনিসটা মানে পুরাটা যদি বলি, এটাকে বলা হয় ভার্সন। আমরা যেমন উইন্ডোজের ভার্সন মানে জানি না, উইন্ডোজ 7, 8, 9, 10, 11 এভাবে হইতেছে না, তেমনই ভাবে এই HTML এর যে ল্যাঙ্গুয়েজের একটা মানে ভাষার যে একটা ভার্সন থাকে, ওই ভার্সনটাকে আমরা এই লাইনটার মাধ্যমে ব্যাখ্যা করি। ভাই এই লাইন না দিলে কি কোনো সমস্যা হবে? না, কোনোই সমস্যা হবে না, পরীক্ষা নাম্বার কাটবে না, কিচ্ছু হবে না, বাট দিয়ে দিলে ভালো, স্যার বুঝবে তুমি এনাফ স্মার্ট, এবং স্যারের তোমার প্রতি একটা ইমপ্রেশন ভালো আসবে, ঠিক আছে? তো এই ভার্সনটাকে আমরা বর্তমানে ফিফথ ভার্সন বলে থাকি। এই লাইনটার মাধ্যমে আমরা যে HTML এর ফিফথ ভার্সন আছে সেটাকে আমরা এক্সপ্লেইন করে থাকি। এবার আসো তোমরা এই জায়গাতে একটা কনফিউশন ক্রিয়েট করো, সেটা হচ্ছে ক্যাপশনের সাথে। খেয়াল করো, এই ক্যাপশনের সাথে তোমরা টাইটেলটাকে মিলাই ফেলো। আমি টাইটেল জিনিসটা বুঝাই দিব, মনে রাখবা ক্যাপশন আর টাইটেল এক জিনিস না। এই যে আমি উপরে একটা মানে টেবিলের উপরে যে পার্টটা লিখছি, এই পার্টটা হচ্ছে ক্যাপশন, বুঝছো? তাহলে ক্যাপশন কার সাথে জড়িত? টেবিলের সাথে জড়িত। ক্যাপশন কার সাথে জড়িত? টেবিলের সাথে জড়িত। তাহলে ভাই টাইটেল জিনিসটা কি একটু ভালো করে খেয়াল করো। তোমরা যখন কম্পিউটারে মানে কম্পিউটারে তো অনেকে ব্রাউজ টাউজ করছো, ধরো গুগল ক্রোমে ঢুকলা, ঢুকার পর উপরে লেখা থাকে না নিউ ট্যাব, একদম স্টার্টিং একদম উপরে দেখবা, একদম বাম পাশে লেখা থাকে, স্ক্রিনের বাম পাশে নিউ ট্যাব। তো তুমি যখন একটা ওয়েবসাইটে ঢুকো, ফেসবুকে ঢুকছো, তখন কিন্তু ওই ট্যাবের নিউ ট্যাবের লেখাটা ফেসবুক হয়ে যায়। আবার যখন আমরা প্লাস বাটনে ক্লিক করে আরো একটা ট্যাব ওপেন করি, তখন ওই নতুন ট্যাবে আবার কিন্তু নিউ ট্যাব লেখা থাকে, তাই না? এবং ওই ট্যাবে যখন আমরা আবার ধরো ইউটিউবে ব্রাউজ করি, তখন ওটার নাম কিন্তু আবার ইউটিউব হয়ে যায় না? তো আলটিমেটলি তোমার ওই টাইটেলে মানে উপরে ট্যাবের উপরে কি নাম বসবে, এই জিনিসটাই হচ্ছে আমাদের জন্য টাইটেল। তাহলে টাইটেল জিনিসটা বেসিক্যালি এভাবে লিখতে হয়, TITLE, এবং যেটা অবশ্যই মনে রাখবা হেডের মধ্যে থাকে। কিন্তু ঘটনা হচ্ছে টাইটেল না এক্সামে কোনো কাজ নাই, এটা পরীক্ষাতে দেয় না কখনো কোশ্চেনে, কারণ পরীক্ষাতে তোমার কম্পিউটার স্ক্রিনে না তোমাকে দিয়ে দেয় না, বা ওটা মানে ফটোকপি বা জেরক্স কপি দেয় না, নর্মাল একটা পার্ট তোমাকে দেয়, উপরের এই নিউ ট্যাবের অংশ দেয় না। তো এই জিনিসটা নিয়ে শুধুমাত্র মাথা ব্যথা যদি থাকে, সেটা খ নাম্বারের জন্য থাকতে পারে এবং এমসিকিউ এর জন্য থাকতে পারে। বেসিকের জন্য বলে দিলাম যে টাইটেল জিনিসটা বেসিক্যালি হেডের মধ্যে থাকবে। কার মধ্যে থাকবে? এই দেখো হেডের মধ্যে থাকবে, হেডিং এর পার্টটাতে, এবং হেডিং এর পার্টে উপরে যেই ট্যাবে ওই অংশটাকে আমরা টাইটেল বলে থাকি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তাহলে গেল, এই হচ্ছে আমাদের টোটাল বলতে পারো ফরম্যাট, HTML এর যে আমরা ল্যাঙ্গুয়েজ তার ফরম্যাট বলতে পারো। এবার চলে আসো এর মধ্যে যেখান থেকে আমরা টেবিল লেখাটা শুরু করি, এখান থেকে আমরা টেবিল লেখাটা শুরু করি।
আশা করি বুঝছো। তাহলে এটা হচ্ছে আমরা যে টেবিলটা শুরু করতে চাই তার জন্য এটা ব্যবহার করতে হয়। ক্যাপশনের কাজটা কি, টেবিলের ঠিক উপরে, টেবিলের ঠিক উপরে ক্যাপশনটা থাকে। এবং মাথায় রাখবেন টেবিলের পরে কিন্তু ক্যাপশন ট্যাগ ইউজ করতে হয়, টেবিলের পরে কিন্তু ক্যাপশন ট্যাগ ইউজ করতে হয়, এটা মাথায় রাখবেন। আর বলতে পারেন ভাই ক্যাপশন তো আগে টেবিল তো পরে, তাহলে আপনি কেন ক্যাপশন আগে লিখতেছেন না, টেবিল কেন আগে লিখলেন? মনে রাখবা টেবিলের কারণেই কিন্তু ক্যাপশনের সৃষ্টি, টেবিল না থাকলে কিন্তু ক্যাপশন আসতো না। তাইলে যেহেতু টেবিলের কারণেই ক্যাপশনের সৃষ্টি, তাই আগে টেবিল হবে, ফার্স্টে টেবিল হবে, সেকেন্ডে যায় ক্যাপশন হবে। এবং এটা কিন্তু মানে ম্যান্ডেটরি না, থাকলে দিবা না থাকলে নাই। টেবিলের উপরে যখন টেবিলের ইনফরমেশনটাকে মানে টেবিলটা কিসের টেবিল, এই টেবিলটা কিসের টেবিল বুঝাবে, তখন এটাকে ক্যাপশন নামে দিবা। বুঝতে পারছো? মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন পেঁচায় কেমন জানো? আচ্ছা তুমি স্টুডেন্ট ডিটেলস দেখে বুঝতেছো না যে এটার নিচে যে টেবিলটা থাকবে সেটা অবশ্যই স্টুডেন্ট ডিটেলসই বুঝাবে। এখন যদি উপরে আমি লিখতাম ডাকাও, ডাকাও লেখার পরে এখানে আমি টেবিল দিতাম, তাইলে এই টেবিলটা কি ডাকাওকে ইন্ডিকেট করতো? অবশ্যই না। ডাকাও টেবিলকে ইন্ডিকেট করতো না, টেবিলও ডাকাওকে ইন্ডিকেট করতো না। তখন কিন্তু ডাকাও লেখাটাকে ক্যাপশনের আন্ডারে দিলে হইতো না। মানে তোমাকে এখানে একটা ব্রেন কাজে লাগাইতে হবে, এভাবেই পরীক্ষায় কিন্তু প্রশ্ন পেঁচাবে। বুঝছো? মানে আমি তোমাদের একদম পেঁচানোর জায়গাগুলো বলতেছি। তাহলে আগে বুঝবা ক্যাপশনটা কি টেবিলকে ইন্ডিকেট করে কিনা, করলে ওটাকে ক্যাপশনের মধ্যে বসাবা। আর ইন কেস না করে তখন এই লেখাটাকে ক্যাপশনের আন্ডারে না বসায়া পি ট্যাগের আন্ডারে দিবা। অর্থাৎ এখানে যদি দা কাও থাকে, পি দা কাও, ঠিক আছে, পি দা কাও। এবং ডাকাও লেখাটা যদি মাঝে বরাবর হয়, মানে একটা পেজের মাঝে হয়, তোমরা জানো পেজের মাঝে হলে কি অ্যালাইন দিতে হয় না, তাহলে অবশ্যই এটা মাঝে বুঝাইতেছে। তো এটা লেখার আগে অবশ্যই ভাবে পি অ্যালাইন ইজ ইকুয়াল টু সেন্টার, ঠিক আছে। তারপর হইতেছে দা কাও লিখবা, দা কাও লিখবা, তারপর গিয়ে এই যে পি ট্যাগটা শেষ করবা। বুঝছো? এভাবেই কিন্তু প্রশ্ন পেঁচাবে পরীক্ষাতে। তো ভালো করে মাথায় রেখো। গেল তোমাদের ক্যাপশনের ঝামেলা, প্রথম দুইটা ক্লিয়ার। এরপর থার্ড যে পার্টটা, থার্ড পার্টটাকে আমরা বলতে পারছি মুছে দিতেছি। এই অংশটা আমরা, থার্ড যে অংশটা সেটা হচ্ছে টিআর। মনে রাখবা টিআর মানে টেবিল রোটাকে বোঝায়। টেবিল তোমরা জানো এই জিনিসগুলা, টেবিল রো মানে এই দেখো এইটা একটা রো, মানে প্রতিটা এই যে এরকম আলাদা আলাদা, এরকম আলাদা আলাদা পার্ট, মানে এই পুরো অংশটা, এই যে এখানে পুরো অংশটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরাটা লাইন ক্রিয়েট করতে, এই পুরো লাইনটা ক্রিয়েট করতে আমরা এই টিআর ট্যাগটা ব্যবহার করে থাকি, যেটাকে আমরা টেবিলের রো বলি। কি বলি? টেবিলের রো বলি। মনে রাখবা আমি যদি এটাকে আরো এক্সপ্লেইন করে বুঝাইতে চাই, দাঁড়াও বুঝাই। ধরো একটা টেবিল দিয়ে ক্লিয়ার করতেছে জিনিসটা। ধরো প্রথমে আছে রোল নেম রেজাল্ট, একশো এক, একশো, তারপর নেম হইতেছে ধরো মিস্টার ওয়াই, আর রেজাল্ট হইতেছে ধরো এ প্লাস পেয়ে গেছে মিস্টার ওয়াই। এখন এই পুরা পার্টটা মানে এখান থেকে এই পুরা জিনিসটা ক্রিয়েট করতে আমরা টিআর ব্যবহার করব। এবং দেখো তো এইখানকার এই টিআর এর মধ্যে প্রত্যেকটা কলামকে, এই অংশটাকে কলাম বলি, এই লম্বালম্বী অংশটাকে আমরা কি বলি? কলাম। পাশাপাশি অংশকে আমরা কি বলি? রো বলি। তো এই কলামে এটা কিন্তু আমাদেরকে টেবিলের হেডিং বুঝাইতেছে, তাই না? রোলটা কি এইটার, এই 101 এর হেডিং এটা না, প্রত্যেকটার হেডিং কিন্তু এই জিনিসটা ইন্ডিকেট করতেছে। তাহলে এই জন্য এটাকে আমরা টিএইচ দ্বারা প্রকাশ করি, যেটাকে আমরা কি বলি? টেবিল হেডার বলে থাকি, টেবিল হেডার বলে থাকি। এই জায়গায় পরীক্ষা একটা জিনিস তোমাদেরকে পেঁচায়, বুঝছো? খুবই ভালো করে খেয়াল করো। মানে পেঁচানোটা কিভাবে হয়, ধরো আমি যদি এটা এইভাবে বলি, জিনিসটাকে যদি এভাবে দেওয়ার পরে দিল হচ্ছে এমইউবিসি, দেওয়ার পরে দিল হচ্ছে এখানে দিল 101, তারপর দিল 102, 103। আচ্ছা, আর এ পাশে ডিসিসি
আর এ পাশে ধরো, একটু খেয়াল করো তো ডিসিসি দিয়ে কি 101 কে কোনোভাবে ইন্ডিকেট করতেছে? মানে 101 কি কখনো ডিসিসির মানে 101 এর হেডিং কি কখনো ডিসিসি হইতে পারে? 102 এর হেডিং কি কখনো এমইপিসি হইতে পারে? মানে এই জায়গাতেও তোমাদেরকে একটা প্যাঁচানো কোশ্চেন করে, খুবই, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু এই অংশটা, মানে ভালো করে খেয়াল করো, এই পার্টটা খুবই পরীক্ষায় প্যাঁচায়, কিন্তু তোমরা পরীক্ষায় ধরতেই পারো না ভাই কোনটা টিএইচ আর কোনটা টিডি। এখানে কিন্তু এইটা টিএইচ ইন্ডিকেট করতেছে, কাকে ইন্ডিকেট করতেছে? টিডি কে ইন্ডিকেট করতেছে। কিভাবে বুঝবা এটা এরা আসলে টিএইচ? যখন দেখবা এই উপরেরটার যে হেডিং তার নিচের লেখাগুলো ওটার ইনফরমেশন গুলা ইন্ডিকেট করে এইটার ইনফরমেশন ইন্ডিকেট যখন করবে তখন উপরের পার্টটাকে আমরা টিএইচ বলতে পারবো, তাছাড়া কিন্তু বলতে পারবো না, তাছাড়া কিন্তু টিডি নামে আসবে। এই জিনিসটা পরীক্ষায় প্রচুর মানে প্রচুর আসে কিন্তু, এবং প্রচুর পেঁচায় কিন্তু এই জিনিসটা নিয়ে। আশা করি বুঝতে পারছো। টিএইচ এবং টিআর এবং টিডি জিনিসটা একটু বলি আবার। দেখো টিডি মানে কি, যে প্রতিটা আলাদা আলাদা সেলকে, এই একটা পার্ট, 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 প্রতিটা আলাদা আলাদা পার্টকে আমরা আসলে টিডি বলে থাকি। এই পর্যন্ত সবগুলা ট্যাগ, এর বাইরে তোমাদের আর কোনো ট্যাগ টেবিল ট্যাগে আসবে না, কয়েকটা পেঁচানো জায়গা আমি বলে দিছি। এবার অ্যাট্রিবিউট জিনিসটা বুঝো, অ্যাট্রিবিউট জিনিসটা বুঝো এবং খুব ভালোভাবে খেয়াল করবা। পরীক্ষায় ভুল কিন্তু এদের জন্য হয়, পরীক্ষায় নাম্বার কম কিন্তু এদের জন্য আসে। খেয়াল করো ভালোভাবে, তুমি যখন একটা টেবিল স্টার্ট করবা, মনে রাখবা, ভালো করে খেয়াল করো, আমি বডির মধ্যে ডিরেক্ট টেবিলের কাজটা স্টার্ট করতেছি। তুমি যখন টেবিল স্টার্ট করবা, খেয়াল করবা মাস্ট বি তোমাদেরকে এই টেবিলের বর্ডার উল্লেখ করা বাধ্যতামূলক, ঠিক আছে? তাইলে টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু 1, এইটা দিতে হবেই, গ্যারান্টি। যদি ইনকেস না দাও, যদি ইনকেস এই জিনিসটা না উল্লেখ করো, তখন কিন্তু টেবিল শো করবে না। কেউ যদি ডিরেক্ট টেবিল লিখে চলে যাও, নাম্বার কিন্তু কমাই দিবে। কষ্ট করে লিখবা, দেখবে 1 মার্ক কমাই দিতে শুধু, ঠিক আছে? ফুল কাটবে না, বাট 1 কাটবে। তো এই টেবিল বর্ডার দেওয়াটা কিন্তু খুবই বাধ্যতামূলক, বর্ডার উল্লেখ করাটা। মানে 1 যদি তুমি না দাও, তার মানে কি টেবিলের যে শেপ, এই যে টেবিলের বর্ডারের যে থিকনেস, এই থিকনেস কিন্তু আর বলতেছে না, মানে ওইটাকে আমরা 0 শো করতেছি। তখন টেক্সট গুলা ঠিকই থাকবে, কিন্তু এই যে আমাদের যে লাইন, এই লাইনটা থাকবে না। বুঝতে পারছো? তার মানে টেবিল বর্ডারের মানে বাই ডিফল্ট যদি বলি 0 থাকে, 1 দিলে তখন এই টেবিলের বর্ডারটা শো করে। এবং আরো একটা জিনিস, যদিও এটা পরীক্ষায় না লিখলে নাম্বার কাটে না, তবে HTML ল্যাঙ্গুয়েজ যখন করতে যাবা তখন এটা বাধ্যতামূলক, মানে এই সেল স্পেসিংটা এটাও দিয়ে দিবা। যারা দাও না সমস্যা নাই, এটার জন্য নাম্বার কাটে না পরীক্ষাতে খুব একটা, বাট এটা কিন্তু দিতে হবে গ্যারান্টি। যখন তুমি অ্যাকচুয়াল কম্পিউটারে করবা, সেল স্পেসিং বাধ্যতামূলক। বুঝতে পারছো? এবং সেল স্পেসিং এর কাজটা আমি তোমাদেরকে বুঝাইতেছি। দেখো তো এখানে এই যে সেল, এই একটা সেল, এই যে এই পার্টটা একটা সেল, খেয়াল করো, এখান থেকে এই জায়গা থেকে শুরু করে এই জায়গাটা একটা সেল, আবার এই জায়গা থেকে শুরু করে এই জায়গা একটা সেল, এই যে একটা সেল, আবার এই যে একটা সেল, তাই না? এই একটা সেল, এই একটা সেল। এখানে এই দুটা সেলের মধ্যে ডিসটেন্স কি আছে? আছে। কিন্তু এখানে কি দুটা সেলের মধ্যে কোনো ডিসটেন্স আছে, কোনো স্পেস আছে? নাই। এবং এই স্পেসিং জিনিসটাকে প্রত্যেকটা সেলের স্পেস জিনিসটাকে ইন্ডিকেট করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? স্পেসের মাধ্যমে এই আমরা প্রত্যেকটা টেবিলের মানে প্রত্যেকটা সেলের স্পেসটা বোঝানোর জন্য। মনে রাখবা সেল স্পেসিং এর বাই ডিফল্ট, মানে তুমি যদি কোনো কারণে এটা না দাও, মানে সেল স্পেসিং না দাও, তখন আমরা যে HTML এর যে মানে আমরা বাস্তবায়ন দেখব, তখন এই বাই ডিফল্টলি 2 শো করে, 2। তার মানে এদের মাঝখানে 2 ডিসটেন্স বুঝাবে। বুঝতে পারছো? প্রত্যেকটা সেলের মাঝখানে কি বুঝাবে? 2 ডিসটেন্স বুঝাবে। কখনো কখনো কিছু টেবিল তোমরা এরকমও দেখো কিন্তু পরীক্ষায় আসে, একটু হালকা ফাঁকা থাকে, কিন্তু তোমরা খেয়াল করো, কোশ্চেন কিন্তু ভালো করে খেয়াল করবা, যখন যেটা হালকা ফাঁকা আছে তখন সেল স্পেসিং 1 দিলা বা 2 দিলা বা না দিলা, তখন সমস্যা নেই। বাট যখন এই টাইপসের যখন তোমরা একটা টেবিল দেখতে পারবা, তখন কিন্তু স্পেসিং কিন্তু নাই। না দিলে কি হবে? বাই ডিফল্ট 2 আসবে, বাই ডিফল্ট 2 আসবে।
যেহেতু এখানে নাই, তাহলে কি তোমার না দেওয়ার কোনো অপশন আছে? তোমাকে বলে দিতে হবে না সেল স্পেসিং 0, কারণ সেলের মধ্যে কোনো স্পেসই নাই। এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যদিও নাম্বার কাটা নেই এটার জন্য, বাট দেওয়া বাধ্যতামূলক কিন্তু, ঠিক আছে? এটা দেখবা পরীক্ষায় কিন্তু এটা চাইলে স্যার নাম্বার কাটতেও পারে। ওকে, তাহলে সেল স্পেসিং ইজ ইকুয়াল টু 0। এই হইতেছে প্রথমে টেবিলের স্টার্টিংটা শুরু হইল। খালি তো যাইতা টেবিল লেখা চলে যাইতা, যেমন টেবিলটা লিখতা, লিখে তারপরে চলে যেতা পরের লেখায়। কেউ বর্ডারও বুঝতা না, কেউ সেল স্পেসিংও বুঝতা না। তাহলে মনে রাখবা এই দুইটা জিনিস ইউজ করা কিন্তু বাধ্যতামূলক। সবাই অবশ্যই পরীক্ষায় আসলে এটা ইউজ করবা, বাট দেখে নিবা স্পেস আছে কি নাই। আর বাই ডিফল্ট কত? সেল স্পেসিং বাই ডিফল্ট থাকে 2, আর টেবিল বর্ডারের বাই ডিফল্ট কত? টেবিল বর্ডারের বাই ডিফল্ট হইতেছে মনে রাখবা 0। বাই ডিফল্ট কত? 0। আরো একটা জিনিস খেয়াল করো, পরীক্ষা এমসিকিউর জন্য আছে, আমি কিন্তু বলছি একদম ইন ডিটেইল আলোচনা করব, যেন তোমরা কোথাও না আটকাও, এমসিকিউ জনের ভিতর দেবে হয়ে যায়, বুঝছো? তাহলে টেবিল বর্ডার এই যে যেটা লেখা আছে ইজ ইকুয়াল টু 1, ধরো আসলো, আবার আসলো টেবিল বর্ডার। পরীক্ষায় তোমার এমসিকিউ তো আসলো কোনটি সঠিক, উপরে দিয়া বললো কোনটি সঠিক। মনে রাখবা এটাও সঠিক, এটাও সঠিক, দুইটাই সঠিক। টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু 1 দেওয়া যে কথা, আর শুধু টেবিল বর্ডার লিখলে এটা 1 কে ইন্ডিকেট করা হয়, বুঝতে পারছো? দুইটাই সঠিক কিন্তু টেবিলের ক্ষেত্রে। আর এখানে ক্ষয়ের জন্য অ্যাট্রিবিউট নামে একটা কনসেপ্ট বুঝিয়ে দিতেছি। ক্ষয়ের জন্য, কিসের জন্য? ক্ষয়ের জন্য। খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের ট্যাগ নেম, ট্যাগের নাম টেবিল। এই যে যে বর্ডার, এই বর্ডারটাকে আমরা বলি অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট নেম। এবং এই 1টাকে আমরা বলি অ্যাট্রিবিউট ভ্যালু। মনে রাখার জন্য এভাবে রাখতে পারি, অ্যাট্রিবিউট নেম হইতেছে ইকুয়ালের আগে থাকে। অ্যাট্রিবিউট নেম কিসের আগে থাকে? সমান সমানের আগে থাকে। আর অ্যাট্রিবিউট ভ্যালু কোথায় থাকে? উদ্ধৃত চিহ্ন দিয়ে আটকানো থাকে। ভ্যালুটা সবসময় ভ্যালুর পাওয়ার বেশি না, মানে ভ্যালু মানে তো ক্ষমতা, তাহলে এই জন্যই মনে রাখবা উদ্ধৃত চিহ্নের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে ভ্যালু, আর নেম অবশ্যই ইকুয়ালের আগে থাকবে। এবার পরীক্ষায় ক্ষতে আসে অ্যাট্রিবিউট কি ব্যাখ্যা করো। যখন কোনো ট্যাগের সম্পর্কে এক্সট্রা নির্দেশনা প্রদান করা হয়, এক্সট্রা, টেবিলটার বর্ডার এত হইতে হবে, সেল স্পেসিং এত হইতে হবে, 0 হইতে হবে, এরকম এক্সট্রা বা মানে অন্যান্য নির্দেশনা প্রদান করা হয়, সেই নির্দেশনার নামকে বলা হয় অ্যাট্রিবিউট নেম, এবং নির্দেশনাটা কেমন হবে ওইটা বোঝানোকে বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু। আশা করি অ্যাট্রিবিউট সম্পর্কে তোমাদের কাহিনীটা বোঝা গেছে। গেল, এবার আসো কল স্প্যান, রো স্প্যান। এটা বোঝার ক্ষেত্রে কল স্প্যান, রো স্প্যান যারা বুঝো না, সহজ একটা কনসেপ্ট আমি তোমাদেরকে দেখাই দিই। হ্যাঁ, খুব সোজা একটা কনসেপ্ট দেখাই দিতেছে, মনে রাখবা। পরীক্ষায় যখন দেখবা ভাঙ্গাচোরা টেবিল এরকম আসছে, একদম যত ভাঙ্গাচোরা থাক, তোমার একটা গুরুত্বপূর্ণ কাজ তুমি করবা। তুমি তোমার পেন্সিলটা নিবা, ঠিক আছে? তুমি তোমার পেন্সিলটা নিবা সবার আগে, নেওয়ার পর একটা কাজ করবা, দেখবা এই যে যে মাথাগুলো আছে, দেখছো এই যে মাথাগুলো, এই যে মাথাগুলো, এই মাথাগুলোর ফিনিশিং দিবা। কিভাবে দিবা? এই যে ফিনিশিং দাও, ডট ডট দিয়ে ফিনিশিং দাও। দিছো? এই যে দেখো ফিনিশিং দিছো, এই যে ফিনিশিং। আর কোথায় ফিনিশিং দেওয়া যায়? এই যে ফিনিশিং দিছো। পুরো টেবিলটা কি পরিপূর্ণ হইছে? এবার দেখো তো ভাঙ্গাচোরা আছে, কোনো ভাঙ্গাচোরা আছে? কোনো ভাঙ্গাচোরা নাই, তাই না? তাইলে যত ভাঙ্গাচোরা টেবিলই তোমার থাক, আগে ফিনিশিং দিবা। দেওয়া শেষ, এবার আসো, এবার স্প্যান কিভাবে বুঝবা খেয়াল করো তো। এই যে লেখাটা, ধরো এইটা, এই অংশটার কথাই বলতেছি, এটা একটা TH, এটা একটা TH। এই TH-টা আমাদেরকে দুইটা লম্বা দাগ, এখানে কয়টা লম্বা দাগ দেখা যাইতেছে? দুইটা লম্বা দাগ দেখা যাইতেছে। তাহলে বক্স কয়টা ক্রিয়েট হইছে? দেখো তো এখানে টোটাল কয়টা বক্স ক্রিয়েট হইছে? এই একটা বক্স ক্রিয়েট হইছে, দুইটা বক্স ক্রিয়েট হইছে, তিনটা বক্স ক্রিয়েট হইছে, দেখছো? টোটাল খেয়াল করবা দাগ দেওয়ার পরে এরকম বক্স কয়টা ক্রিয়েট হইছে, বক্সগুলা গুনবা। তাহলে এবার দাগগুলা কি লম্বা লম্বি দাগ না? এই দেখছো, এই দাগ কিন্তু পাশাপাশি দাগ,
যখন লম্বা লম্বি দাগ দেওয়া হয়, তোমাদেরকে একটু আগেই বুঝাইছি, কল স্প্যান মানে কি? লম্বা দাগ। কি? লম্বা দাগ। কলাম তো লম্বাই হয়, তাইলে তুমি লম্বা দাগ যখন দেখবা তখন বুঝবা এটা কল স্প্যান হইছে। লম্বা দাগ দেখলে কি বুঝবা? কল স্প্যান হইছে। তাহলে টিএইচ কল স্প্যান ইজ ইকুয়াল টু কয়টা? একটা, দুইটা, তিনটা, তাহলে 3 দিয়ে দিবা। খতম, শেষ, ইজি। এবার দেখো তো, এই যে যে আমাদের মেসি লেখাটা যে আসছে, মিস্টার মেসি, এই মিস্টার মেসি টোটাল কয়টা বক্স দখল করে আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে এই মিস্টার মেসি তো টিএইচ না, এটা টিডি মানে ডেটা। এটা হচ্ছে হেডিং, টিএইচ মানে হচ্ছে হেডিং, আর মেসি তো মানে টেবিলের হেডিং এর ডেটা। তাহলে মেসি লেখার টাইমে লিখতে হবে টিডি একটা, দুইটা, তিনটা। তাহলে টিডি, এটা কিন্তু পাশাপাশি দাগ। কিসের দাগ? পাশাপাশি দাগ। তাহলে রো স্পেন কিভাবে হবে? পাশাপাশি দাগ দেখবা। তাহলে টিডি রো স্প্যান ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু একটা, দুইটা, তিনটা গুণ বা বক্স গুণ বাইর পরে, ঠিক আছে? শেষ। এরপরে লিখবা মিস্টার মেসি, তারপর টিডি শেষ করে দিবা। ইজি। কল স্প্যান রো স্প্যান কোনো কাহিনী না, দাগ দিবা একদম কনফার্ম, মানে ইজিলি দাগ দিবা, বক্স গুণ বা কল স্প্যান বুঝে যাবা, রো স্প্যান বুঝে যাবা। কল স্প্যানের জন্য লম্বা দাগ দেখবা, খালি লম্বা দাগ আছে কিনা দেখবা, রো স্প্যানের জন্য পাশাপাশি দাগ আছে কিনা দেখবা। দুইটা একসাথে হইতে পারে, খালি গুণবা লম্বা দাগ কয়টা আছে, পাশাপাশি দাগ কয়টা আছে, বুঝছো? তাইলেই মোটামুটি তোমাদের আর প্রেসারের জায়গা কল স্প্যান রো স্প্যানে থাকবে না। এবার আসো পরীক্ষায় মাঝে মধ্যে, মানে কখনো কখনো পরীক্ষায় না, স্যাররা করায় বা টেস্ট পেপারে তোমরা দেখতে পাও, এই যে সেল প্যাডিং দেখা যায়, তারপর হাইট দেখা যায়, তারপর এইরকম উইড দেখা যায়। মনে রাখবা টেবিলে সেল প্যাডিং ইউজ করার কোনো দরকার নাই, এগুলো দরকার নেই, এগুলা আসে না, দরকার নাই, পরীক্ষা এগুলো না, তোমাদেরকে পরীক্ষা পেঁচাবেও না। যতগুলা জিনিস পেঁচাইতে পারে ততগুলা জিনিস বোর্ডে তোমাদের আছে, এর বাইরে পেঁচাবেন। বুঝছো? আশা করি ক্লিয়ার হইছো। তো গ নাম্বারে টেবিলের HTML কোড নিয়ে আলোচনা করব। টেবিলের HTML কোডটা শিখব এবং ঘ নাম্বারে আমি কোশ্চেনটা একটু কাস্টমাইজ করছি তোমাদের জন্য, যেন প্রপারলি মেইনটেইন করা যায় জিনিসটা। সব থেকে ভাইটাল, সব থেকে প্যাথেটিক, মানে সব থেকে কঠিন যে কোশ্চেনটা তোমাদের জন্য ছিল, যেটা রাজশাহী বোর্ডে আসছে এবং এরপর অনেকবার অনেক বোর্ডে এই কোশ্চেনটা আসছে, সেটা হচ্ছে খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। টেবিলের যে রোটা আছে, এটা টেবিলের রো, তো টেবিলের রো গুলাকে, এই রো গুলাকে নিচে নিয়ে আসতে হবে, মানে রো গুলাকে কলামে নিয়ে আসতে হবে এবং এই কলাম গুলাকে রোতে উঠাই নিয়ে যাইতে হবে, অর্থাৎ কলাম গুলাকে রোতে উঠাই নিয়ে যেতে হবে। দ্যাট মিন স্টুডেন্ট নেমের নিচে কম্পালসারি অপশনাল এরা নিচে নিচে চলে আসবে এবং স্টুডেন্ট নেম মিস্টার মেসি এরা পাশাপাশি চলে যাবে, বুঝছো? তার মানে স্টুডেন্ট নেম কম্পালসারি অপশনাল, স্টুডেন্ট নেম মিস্টার মেসি, তারপর কি হবে বাংলা, এরপরে মানে পার্ট বাই পার্ট প্রত্যেকটা আমাদের রো গুলা চলে যাবে কলামে আর কলাম গুলো চলে যাবে রোতে। আমরা এটাকে আরেকটু যদি ইজি করে বলি, আমরা এভাবে বলতে পারি জিনিসটাকে সোজা করে, হ্যাঁ, তোমাদের মনে রাখার জন্য এবং পরীক্ষা যেন খুব ইজিলি অ্যান্সার করতে পারো। যেটা করবা সেটা হচ্ছে পাশাপাশি পাশাপাশি লেখাগুলাকে নিয়ে আসবা নিচে নিচে। শর্টকাট টেকনিক আর কি, তোমরা তো আসলে টার্মস মনে রাখতে মানে তোমাদের জন্য পেইন হয়, ইজি ভাষা মনে রাখবা, তো টার্মস মনে রাখার দরকার আছে কোনো? আর নিচে নিচে লেখাগুলা যারা যারা আছে এদেরকে নিয়ে যাবা পাশাপাশি। দ্যাটস ইট, শেষ। এই হচ্ছে আমাদের কোশ্চেনের মানে ইয়াটা ছিল, পার্টটা ছিল ঘ নাম্বার। এইটা আমরা আলোচনা করব, আগে গ করব দেন আমরা ঘ করব, ঠিক আছে? তো কোশ্চেনটা নোট করে রেখে দিও, আমি মুছে দিতেছি, টেবিলটা শুধু রাখবো। চলো এবার কোডটা লিখে ফেলি আমরা, গ নাম্বারের কোডটা, মানে এই টেবিলের কোডটা লিখে ফেলি, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমরা যেটা জানতাম সেটা হচ্ছে doc type dot html, তারপর হচ্ছে html দেন হেডটা সবসময় ফাঁকা থাকে মনে রাখবা, কখনো কখনো হেড না দিলেও প্রবলেম নাই, না দিলে কিছু হয় না, দেওয়া উচিত, না দিলে কিছু হয় না, মানে দেওয়া উচিত জিনিসটা, অনেকে দেয় না বাট দিবা তোমরা, ঠিক আছে? বডি, এবার বডির মধ্যে খেয়াল করো, আমরা সবসময় কি শিখছিলাম, বডির মধ্যেই কিন্তু মেইন কাজটা আমাদের হয়ে থাকে, তো এই পুরো টেবিলটা বডির মধ্যে ঢুকে যাবে আমাদের।
এবার ফার্স্ট অফ অল টেবিল স্টার্ট করব। খেয়াল করেন, মনে রাখবেন, বলতে পারেন আমরা স্টুডেন্ট ডিটেলসটা হচ্ছে আমাদের জন্য ক্যাপশন। কি এটা? ক্যাপশন। দেন এই পুরাটা হচ্ছে টেবিল। তাহলে ক্যাপশন আগে টেবিল পরে, তাহলে ক্যাপশন আগে হবে, ক্যাপশনটাকে আগে লিখতে হবে, টেবিলটা পরে লিখতে হবে, তাই তো? না, ভুলেও না, মনে রাখবেন মেন কাজকে আমাদের মেজর ফ্যাক্ট হচ্ছে টেবিল। টেবিল না থাকলে কিন্তু আমাদের এই ক্যাপশনটা আসতোই না। এই জন্য আগে টেবিল ওপেন হবে, তারপরে এই আমাদের ক্যাপশনটা লিখতে হবে, কারণ টেবিল ছাড়া ক্যাপশনের কোনো অস্তিত্ব নাই। এই জন্য টেবিল ওপেন হইলেই কেবল ক্যাপশন করা যাবে। এছাড়া আরেকটা জিনিস আমরা শিখে আসছিলাম, এই টেবিলটার বর্ডার দিতে হবে কিন্তু মাস্ট। বর্ডার ইজ ইকুয়াল টু কত? 1। দেন সেল স্পেসিং, দেখেন তো এই প্রত্যেকটা সেলের মধ্যে কোনো স্পেস কি আছে কিনা? প্রত্যেকটা সেলের মধ্যে কোনো স্পেস নাই, তাহলে কি লিখব? সেল স্পেসিং ইজ ইকুয়াল টু কত? 0। শেষ। এরপরে লিখে ফেলবেন ক্যাপশন। ঠিক আছে? এবার সব থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, ক্যাপশন শেষ কিন্তু এবার আমরা টেবিলের মেইন কাজ স্টার্ট করব। মনে রাখবেন এই পুরো অংশটা এখান থেকে শুরু করে এই অংশটা পুরোটাকে আমরা কি নামে জানি? টেবিল রো নামে জানি। তো এই পুরা টুকুর কাজ বাম দিক থেকে ডান দিকে পুরা টুকুর কাজ করতে আমরা টিআর ওপেন করব। বাম থেকে ডানে যেতে হলে কি ওপেন করতে হবে? টিআর ওপেন করতে হবে, দ্যাট মিন্স টেবিল রো। এবার খেয়াল করেন তো, এই টেবিল রো এর মধ্যে স্টুডেন্ট নেম কম্পালসারি অপশনাল, এরা কি টেবিলের হেডিং বুঝাইতেছে না? তাইলে এদেরকে আমরা টি এইচ দ্বারা প্রকাশ করব। এবং প্রথম ডেটা মনে রাখবেন, আর একটা জিনিস, আমরা যখন টেবিলের কাজগুলো করব সেটা হেডিং হোক, মানে টি এইচ হোক বা টি ডি হোক, যেটাই হোক না কেন, আমরা টেক্সট ধরে ধরে আগাবো। মানে আমরা বাম দিক থেকে যখন ডান দিকে যাব, প্রথমে টেক্সট, তারপরে টেক্সট, তারপরে টেক্সট, টেক্সট 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 টেক্সট, এইভাবে যাব। বুঝতে পারছেন? স্টুডেন্ট নেম কম্পালসারি অপশনাল, মিস্টার মেসি বাংলা ইংলিশ আইসিটি অ্যাকাউন্টিং, তারপরে আর কিছু নাই, ফাইন্যান্স বুম। এভাবে বাম থেকে ডানে টেক্সট ধরে ধরে আগাবো, দেখবেন অটোমেটিক টেবিলটা সমাধান হয়ে গেছে। তাহলে দেখেন টি এইচ প্রথমে স্টুডেন্ট নেম পেন হইতেছে ক্লোজ। দেন কম্পালসারি, খেয়াল করেন এবার কম্পালসারিতে দেখেন তো লম্বা লম্বি দাগ আছে না? লম্বা লম্বি আগে দেখবেন, এখানে ভাঙ্গাচোরা তো আছে, তাহলে ভাঙ্গাচোরা আছে মানে কি? স্প্যান তো হইছে, মাস্ট বি। এইটুকু আগে ক্লিয়ার হবেন, যখন আপনি দেখবেন ভাঙ্গাচোরা আছে তখন আপনি খেয়াল করবেন দাগগুলা কি পাশাপাশি ভাবে আছে নাকি লম্বা লম্বি আছে। যদি লম্বা লম্বি থাকে তাহলে দ্যাট ইজ কল স্প্যান, লম্বা হইলে কল স্প্যান। তাহলে আগে লিখে ফেলবেন টি এইচ কল স্প্যান, আগে শিওর হবেন এটা কি কল স্প্যান না রো স্প্যান। এরপরে দেখবেন কয়টা হইছে, খেয়াল করেন তো কয়টা হইছে। এই দেখেন এই একটা বক্স, এই একটা বক্স, মানে এই পার্টটা একটা বক্স, এই অংশটা এই যে এই পার্টটা একটা বক্স, দেন এই যে একটা বক্স আর এই যে একটা বক্স। তাহলে বক্সের সংখ্যা কয়টা? 3টা। বক্স গুনবেন, এরপরে কি গুনবেন? একটা বক্স, দুইটা বক্স, তিনটা বক্স। তিনটা বক্স না? তাহলে এখানে কি লিখবো? কল স্প্যান ইজ ইকুয়াল টু কত? 3 লিখবো। ডান, সিম্পল হিসাব। প্রথমে দেখবেন কল স্প্যান আর রো স্প্যান, এরপর বক্স গুনবেন। এরপরে লিখবো কম্পালসারি, আমি পরের লাইনে লিখতেছি স্পেস নাই দেখা, এবং পরের লাইনে লিখলে কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? আবার টিএইচ, এখানে কোনো ভাঙ্গাচোরা নাই, তাহলে কোনো স্প্যান টিস্প্যান হবে না। অপশনাল, দেন টিএইচ ক্লোজ, শেষ, খতম। এবার দেখেন পুরো লাইনের কাজটা যেহেতু হয়ে গেছে, এই দেখেন এখান থেকে টিআর স্টার্ট হয়েছিল, এই হয়ে গেছে। এবার আমরা টিআরটা ক্লোজ করে দিব, একটা টিআরের কাজ শেষ। এরপরে দেখেন এই যে আরেকটা লাইন দেখছেন, অ্যাকাউন্টিং থেকে শুরু হয়েছে আরেকটা লাইন, এই জন্য আরো একটা আমাদের টিএইচ ওপেন হবে। আমি এই পাশে করতেছি, আরেকটা টিআর ওপেন হবে, সরি আরেকটা টেবিল রো ওপেন হবে। ওপেনটা করার পরে আমরা ফার্স্ট যে টেক্সটটা দেখতে পাচ্ছি সেটা কি লেখা? মিস্টার মেসি লেখা। তাহলে মিস্টার মেসি তো অবশ্যই এটা টিএইচ না, এটা টেবিলের ডেটা, টি ডি। এটা কি? টি ডি, এটা তো হেডিং না, এটা টেবিলের একটা ইনফরমেশন ডেটা। তাহলে টি ডি, এখানে দেখছেন ভাঙ্গাচোরা আছে, দেখবেন আমি জাস্ট সিম্পলি বলছি ভাঙ্গাচোরা দেখবেন, মানে এরকম ভাঙ্গাচোরা অবস্থা আছে কিনা। এবার দেখবেন পাশাপাশি লম্বালম্বি,
এবার কি পাশাপাশি না? পাশাপাশি হলে কি হয় বলেন তো? রো স্প্যান, রো স্প্যান ইজ ইকুয়াল টু কয়টা হইছে দেখছেন? একটা বক্স, দুইটা বক্স, তিনটা বক্স, কয়টা? তিনটা। কয়টা? তিনটা। শেষ। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট আছে, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এই জায়গাটা ভুল করবেন পরীক্ষায়। 100% 100 আমার নিজের অনেকবার ভুল হইছে এই জিনিসটা পড়াইতে গিয়ে, আমি নিজেই ভুলা যাই। তো তোমরা তো 100 করবা, তোমরা করবাই। স্টুডেন্ট বয়সে আমি করছি, টিচার হয়ে আমি এই জায়গায় ভুল করি, মানে আমার মনে থাকে না মাঝে মধ্যে। ঘটনা হয় কি, একটু খেয়াল করে দেখেন তো, মিস্টার মেসি মানে এই টেবিলের ডেটাটা, এই যে ডেটাটা, এই ডেটাটা একদম মিডিলে শো করছে না? মিডিল অবস্থায় আছে না? একটা সেল যদি আমি চিন্তা করি, ধরেন এটা একটা সেল, সেলে লেখা কিন্তু এখান থেকে শুরু হইতে পারে, মাঝ থেকে মাঝামাঝি বরাবর শো করতে পারে, আবার লেফট মানে একদম রাইট থেকে, এটা রাইট থেকেও শো করতে পারে না? যখন একটা সেলের মধ্যে আমাদের লেখাটা লেফট, মাঝামাঝি বা রাইট এরকম অপশন বুঝায়, তখন তাকে আমরা অ্যালাইন বলি। কি বলি? তখন তাকে আমরা অ্যালাইন বলি। মনে রাখবেন অ্যালাইনটা তিন রকম হয়, একটা হচ্ছে লেফট অ্যালাইন, একটা হচ্ছে সেন্টার অ্যালাইন, আর একটা হইতেছে রাইট অ্যালাইন। আর একটা কি? রাইট অ্যালাইন। ক্লিয়ার ব্যাপারটা? একটু সুন্দর করে সাইড নোটে লিখে রাখবেন, একটু সুন্দর করে। টিএইচ, এটা দাঁড়ান, আচ্ছা এটা আগে লেখেন, এই পার্টটাকে লিখেন, লিখার পর এই জায়গাটা লিখেন। টিএইচ সব সময় বাই ডিফল্ট মানে জন্মগতভাবে আপনি এখানে কিছু দেন বা না দেন, ওকে কিছু নির্দেশনা দেন বা না দেন, টিএইচ যখন শো হবে থাকবে, এটা অটোমেটিক বাই ডিফল্ট টিএইচটা মিডিলে চলে যায়। তার মানে টিএইচ যখন আমি এই ট্যাগটা ক্রিয়েট করব, এই যে টিএইচ ট্যাগটা যখন আমি ক্রিয়েট করব, এখানে আমি অ্যালাইন কিছু দেই বা না দেই, বাই ডিফল্ট ও সেন্টারে ঢুকে যাবে। বুঝছেন? মনে রাখবেন টিএইচ এর দুটো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে মানে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আর কি, এবং সবথেকে বড় বৈশিষ্ট্য একটু পরে বলছি। তিনটা বৈশিষ্ট্য দেখা আপনি টিএইচ কে চিনবেন। টিএইচ হইতেছে বেসিক্যালি একটু সেন্টারে থাকবে, ফার্স্ট সেন্টারে থাকবে। সেকেন্ড, টিএইচ সবসময় একটু বোল্ড আকার ধারণ করবে, এটা থেকে একটু মোটা আকার ধারণ করবে, যদি আমার এখানে করে নাই কারণ মার্কার দিয়ে লিখছি, কোশ্চেন অবশ্যই করবে। এবং টিএইচ এর সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে টিএইচটার নিচে ওই টিএইচ এর যে মানে হেডিং এর যে ইনফরমেশন ওইটা অবশ্যই থাকবে, কিন্তু মানে রিলেটেড কিছু থাকবে, অবশ্যই আন্দাগোন্দা কিছু থাকবে না। ঠিক আছে? তাহলে টিএইচ এর জন্য বাই ডিফল্ট অ্যালাইনটা কি থাকবে? মিডিল অ্যালাইনটা থাকবে। এই জন্য খেয়াল করছেন এখানে এরা সবাই মিডিলে ছিল, আমি কিন্তু টিএইচ এর কোনো এক্সট্রা অ্যালাইন দেই নাই। বুঝছেন? কিন্তু এখন খেয়াল করেন, আমি যখন মিস্টার মেসি লিখতেছি, এটা তো টিএইচ এর টিভি, কিন্তু ওরে কি মিস্টার মেসিরে কি আমাদের মাঝখানে রাখা ঠিক আছে? মানে মাঝখানে কি আমি ডিরেক্ট রাখতে পারবো টিডি দিয়ে? আমি যদি ডিরেক্ট টিডি রো স্প্যান দিয়ে এভাবে লিখে যাই মিস্টার মেসি, তারপর টিডি ক্লোজ করে দিই, এটা হবে না। তখন মিস্টার মেসি এই জায়গা থেকে শো করবে, কিন্তু টেবিলে তো আমাদের এরকম নাই। তো এই জন্য মিস্টার মেসিটাকে মাঝখানে নিয়ে আসতে হইলে আমাদের কি করতে হবে চলেন তো? আমাদেরকে অ্যালাইন অবশ্যই দিতে হবে। চলেন আমরা অ্যালাইনটা দিয়ে দিই। ALIGN ইজ ইকুয়াল টু মিস্টার মেসি মাঝখানে আছে, তাহলে কি দিব? সেন্টার দিব। শেষ। এবার লিখব মিস্টার মেসি, দেন টিডিটা ক্লোজ হবে। আশা করি বুঝে গেছেন। এরপরেরটা মিস্টার মেসির পরের টেক্সট কি? বাংলা, তাই তো? আবার সেম কাহিনী এখানেও, কিন্তু খেয়াল করেন তো বাংলাও মাঝামাঝি আছে। এখানে স্প্যান কি হইছে? হ্যাঁ অবশ্যই পাশাপাশি আছে দাগ, এই দেখেন পাশাপাশি দাগ আছে। তাহলে পাশাপাশি দাগ যেহেতু আছে, এখানেও কি হইছে? আমাদের রো স্প্যান ঘটছে কয়টা? একটা বক্স, এই দেখেন একটা বক্স, দুইটা বক্স, তিনটা বক্স। টেক্সট আমার সিম্পল একটা জিনিস বুঝবেন, টেক্সটের দিকে তাকাবেন, পাশাপাশি দাগ লম্বালম্বি দাগ এটা দেখবেন, এরপরে দেখবেন কয়টা বক্স আছে। পাশাপাশি দাগ হলে লিখবেন রো স্প্যান, আর লম্বালম্বি দাগ হলে লিখবেন কল স্প্যান, এরপরে দেখবেন বক্সের সংখ্যা কয়টা। মানে কোনো এক্সট্রা টেনশন না, সিম্পলি স্টেপ বাই স্টেপ করবেন। তাহলে দেখেন তিনটা, তাহলে 3 হবে গেল। এবং অবশ্যই অ্যালাইন শো করাইতে হবে। ভাইয়া এখন এগুলো না দিলে কি কিছু হবে? ভাইয়া আমি তো দিতাম না, আমাদের কি নাম্বার কাটবে? নাম্বার অবশ্যই কাটবে। 1 2 করে 2ও কাটতে পারে, 1ও কাটতে পারে, এটা ডিপেন্ড করে টিচারের উপর, বাট নাম্বার কাটবে কিন্তু। তো অবশ্যই তোমরা যদি যারা 90 প্লাস বা 100 টার্গেট 100 আইসি রেজাল্ট পাওয়া খুবই ইজি, আমার 96 ছিল,
তো যদি চাও এইসব জিনিস মেনটেন না করলে কিন্তু 100-100 পাওয়া সম্ভব না। এরপরে বাংলার পরে ইংলিশ, ঠিক আছে, টেক্সট ধরে ধরে আগাইতে বলছিলাম। আবার এখানেও কিন্তু দেখছেন পাশাপাশি দেখালে সেম জিনিসই করছে। রো স্প্যান ইজ ইকুয়াল টু 3 সেম অ্যালাইন ইজ ইকুয়াল টু সেন্টার কি হবে? ও এটার তো টেক্সটই লিখি নাই, দাঁড়ান একটু, এটার এই পাশটা মুছে দিতেছে, হ্যাঁ এই পাশটার দরকার নাই। ওকে, তাহলে এটারটা কি হবে? সেন্টার, এখানে ছিল মিস্টার ম্যাসিক, তারপরে ছিল বাংলা, ওকে, তারপরে ছিল বাংলা, দেন কি হবে আমাদের টিডিটা ক্লোজ হবে। এরপরের পার্টে চলে যান ইংলিশ, দেন টিডিটা ক্লোজ হবে। এরপরে আইসিটি লেখাটা, এরপর আইসিটি দিকে তাকাবেন, টিডি ঠিক আছে, দেন হচ্ছে আইসিটি, দেন টিডি ক্লোজ। এরপরে এটার পরে কনটেক্সট অ্যাকাউন্টিং এসিসি, খেয়াল করে দেখেন তো অ্যাকাউন্টিং এ কোনো ভাঙাচোরা আছে? কোনো ভাঙাচোরা নাই, তাহলে কি হবে? ডিরেক্ট এসিসি বসে যাবে, দেখছেন এটা ডিরেক্ট বসে যাবে কিন্তু। তাহলে টিডি ক্লোজ, কোনো স্প্যানও হয় নাই। ও সরি সরি সরি, এখানে আপনাদের অ্যালাইনটা বসবে, শুধু এসিসি ক্ষেত্রে অ্যালাইনটা বসবে, এ এল আই। এই খুঁটিনাটি জিনিসগুলা কিন্তু অবশ্যই মেনটেন করা বাধ্যতামূলক বাচ্চারা, ঠিক আছে? টিডি অ্যালাইন সেন্টার কি হবে? এ সি সি, দেন টিডি ক্লোজ। এবার খেয়াল করেন পুরা এই পর্যন্ত শেষ, কিন্তু এখান থেকে পুরাটা শেষ, তাহলে আমাদের কি হবে? এই যে টিআর ওপেন করছিলাম, আমাদের টিআরটা ক্লোজ হবে, শেষ, পুরাটার কাজ শেষ। এরপরে আমরা এই যে সেকেন্ড রোটা নিয়ে, এই যে রোটা নিয়ে ফাইন্যান্সের যে রোটা আছে এটা নিয়ে কাজ করব, কিন্তু ফাইন্যান্স নিজে একাই আছে, তাই না? তাইলে আরেকটা রো ওপেন করব আমরা টিআর দিয়ে, এখানে আর কিছু নাই যেহেতু, শুধু আমরা টিডি লিখব, অ্যালাইন দিব, তার দেন দিব হইতেছে ইজ ইকুয়াল টু সেন্টার, দেন লিখব ফাইন্যান্স, দেন আমরা টিডিটাকে ক্লোজ করে দিব, শেষ। দেখছেন পুরাটার কাজ কিন্তু শেষ, এটার একটা টিডি দিয়ে কিন্তু পুরাটার কাজ শেষ হয়ে গেছে। তাহলে কি করতে হবে আমাকে? এখানেই টিআরটাকে রো এর কাজটা শেষ করতে হবে। আবার নতুন আরেকটা রো, এখানেও একটা মাত্র টিডি, তাহলে আরেকটা টিআর ওপেন হবে, টিডি অ্যালাইন ইজ ইকুয়াল টু CENTER হবে, তারপর বসবে বোম, বোম বসবে, তারপর দিবেন টিডি। বোম একটা সাবজেক্টের নাম, যারা সায়েন্স বা আর্টসের আছে এরা বোম সাবজেক্টটা চিনো না, বুঝছো? বোম একটা মানে বিজনেস অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট, আমি কিন্তু কমার্সের টিচার, অ্যাকাউন্টিং পড়াই, বুঝছো? এবার আসো টিআর, কমপ্লিট, শেষ, সিম্পল জিনিস। এবার খেয়াল করেন এই পর্যন্ত যদি হয়ে যায়, একদম ফিনিশিং হয়ে যায়, আমরা কি করব? একদম স্টার্টিং এ টেবিল স্টার্ট করছিলাম না আমরা, পুরো টেবিলের কাজ যেহেতু শেষ, এবার টেবিলটাকে ফিনিশিং দিয়ে দিব, TABLE শেষ। এরপরে কি করতে হবে? বডি শেষ করতে হবে, দেন HTML-টাকে ফিনিশ দিতে হবে, শেষ, সিম্পল হিসাব। খুব সিম্পলি ধরে ধরে পার্ট বাই পার্ট যেভাবে আমি করাইছি সম্পূর্ণ ওই ওয়েতে, ওই টেকনিকগুলো মেইনটেইন করবা, যত টাফ আসুক ভুল করবা না ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, গেল এইটা। এবার সবথেকে মর্মান্তিক দুর্ধর্ষ পার্টটা নিয়ে আমরা আলোচনা করব, চলেন করে ফেলি। সবথেকে দুর্ধর্ষ পার্টটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? মুছে দিলাম। আমাদের দুর্ধর্ষ পার্টটা কি ছিল? আমাদের দুর্ধর্ষ পার্টটা ছিল হইতেছে আমাদের টেবিলের যেই রোটা আছে, রোটাকে কলামে কনভার্ট করতে হবে, এবং ঘ নাম্বারে এবার কি ছিল? রোটাকে কলামে নিতে হবে এবং কলামটাকে রোতে নিতে হবে। খুব কঠিন কাজ না, সিম্পল কাজ। দেখেন এই কাজটা যখন করবেন তখন যদি আপনারা আগেই ডিরেক্ট টেবিল করেন, অবশ্যই মাস্ট বি ভুল করবেন। আমি বারবার বলতেছি, আমি যে টেকনিক, যে স্টেপগুলো মেইনটেইন করতেছি, এটা করা বাধ্যতামূলক। কেন? তাহলে ভুল হবে না।
আর যদি ডিরেক্ট আগেই, তারপরে তোমাদের পার্সোনালি অনেকের অনেক ওয়ে থাকে, আমার ওয়ে এইটা, আমার কাছে এটা ভালো লাগে, তো তোমরা তোমাদের মতো করে করবা, বাট আমার কাছে এটা সব থেকে বেস্ট মনে হয়। ওকে, তাহলে আসেন আমরা আগে এটা টেবিলটা কনভার্ট করে নিই। প্রথমে হচ্ছে আগে টেক্সট গুলো লিখবো আমি, স্টুডেন্ট নেম, ঠিক আছে? কি বলছিলাম মনে রাখবেন, পাশাপাশি লেখাগুলোকে নিচে নিচে, দ্যাট ইজ রো, মানে দ্যাট ইজ রোটা কলামে হয়ে যাবে, পাশাপাশি লেখাগুলোকে নিচে নিচে। ওকে, তাহলে এরপর হচ্ছে কম্পালসারি, আচ্ছা, দেন হইতেছে অপশনাল, ঠিক আছে? হইছে, পাশাপাশি লেখা নিচে নিচে চলে আসছে। এবার লম্বা লম্বি লেখা, মানে এরপর হচ্ছে নিচে নিচে লেখা, যেগুলো নিচে নিচে লেখা এইগুলোকে পাশাপাশি নিয়ে যাবেন। স্টুডেন্ট নেমের পরে চলে যাবে কি, মিস্টার মেসি চলে যাবে, মিস্টার মেসি চলে যাবে, ঠিক আছে? এরপরে চলে যাবে কম্পালসারির পরে বাংলা, ইংলিশ, আইসিটি। দেখছেন এটা কি লম্বা লম্বি হয়েছিল না? এটা কিভাবে ছিল, লম্বা লম্বি হয়েছিল। তাহলে এদেরকে কিভাবে নিয়ে আসতে হবে, এদেরকে পাশাপাশি নিয়ে আসতে হবে। মনে রাখবেন এদেরকে কিভাবে নিয়ে আসতে হবে, পাশাপাশি নিয়ে আসতে হবে। এরা কিন্তু লম্বা লম্বি ছিল, বুঝছেন কথা, এদেরকে পাশাপাশি লিখে নিয়ে আসতে হবে। বাংলা, ইংলিশ, দেন আইসিটি, শেষ। ওকে, এরপরে অপশনাল পার্টটা একটু খেয়াল করেন। আচ্ছা, এইটার পাশাপাশি যেহেতু গেছে এদেরকেও ফিল আপ করে দিব। এরপরে দেখেন অপশনাল, অপশনাল গুলো কিভাবে ছিল, পাশাপাশি ছিল, এই দেখছেন পাশাপাশি লেখা ছিল না, এদেরকে নিয়ে আসতে হবে লম্বা লম্বি অবস্থাতে, এদেরকে লম্বা লম্বি অবস্থায় নিয়ে আসতে হবে। তাহলে এ সি সি ফাইন্যান্স, বুম। আচ্ছা, আপনারা কিন্তু আগের পার্টেই বুঝে গেছেন অ্যালাইনের কনসেপ্টটা, তো এবার আমরা এত আর পেঁচাবো না, এবার আমরা সবগুলাকে নরমাল বেসিক ধরে নিব আর কি, মানে একদম লেফট ধরেই নিব। টিডি কে আমরা লেফটই ধরে নিতেছি, আর টিএইচ তো টিএইচ। কিন্তু মনে রাখবেন এবার এই অংশটা হচ্ছে আমাদের জন্য টিএইচ এর অংশ, মানে এই পার্টটা কিন্তু এবার হেডার। নরমালি আমরা কি জানি, হেডিং গুলা এইখানে একটা হেডিং থাকে, এখানে একটা হেডিং থাকে, এখানে একটা থাকে, তাই না? এরপরে এদের ইনফরমেশন গুলো থাকে, কিন্তু কিন্তু এখানে কিন্তু তা না, এখানে হেডিং গুলো এইভাবে আছে এবং কাদের ইনফরমেশন গুলো ডান দিকে আছে, ডান দিকে আছে। তো খুব বুঝে কিন্তু এটা করতে হবে, কিন্তু কাহিনী একটু হইলেও কিন্তু এটা কাহিনী আছে। ওকে, তাইলে দেখি, জাস্ট আমরা অ্যালাইনের পার্টটা বাদ দিব এবং আমরা বডি থেকে শুরু করবো, আগের পার্ট দরকার নেই। আর ক্যাপশনও দিতেছি না, এগুলো তো বুঝছোই তোমরা আগে মোটামুটি সব ঠিকঠাক ভাবে, দরকার নেই। আচ্ছা, আরেকটা জিনিস একটু খেয়াল করো, ক্যাপশন এখানে ধরো আমি একটা আরেকটা জিনিস বুঝাই তোমাদেরকে, এখানে আমি দাকাও দিলাম ক্যাপশন, দাকাও দিলাম ক্যাপশন, মানে ক্যাপশন না দাকাও লিখলাম। এবার আমার একটু বুঝাবা, মানে তোমরা নিজেরা বুঝবা। হ্যাঁ, দাকাও দেওয়ার পরে এখানে আমরা কি এখানে টেবিল ওপেন করি, আগে দেখো টেবিল ওপেন করে নিই, টেবিল border is equal to 1 আর cell spacing is equal to 0 দিছি। দেওয়ার পর এরপর তোমরা জানি ক্যাপশন লিখতে হয়। দাকাও কি ক্যাপশন হবে? ভুলেও দাকাও ক্যাপশন হবে না, বুঝছেন? এটা মাথায় রাখেন, ভুলেও দাকাও আমাদের ক্যাপশন হবে না, কারণ দাকাও ভুলেও এই টেবিলটাকে ইন্ডিকেট করতেছে না। তো কি করতে হবে জানেন, উপরে লিখি বডি, দাকাও এখানে একটা লাইন, শুধুমাত্র দাকাও শুধু একটা লাইনকে ইন্ডিকেট করতেছে। তাহলে দাকাওকে লেখার জন্য আমাকে পি ট্যাগ নিয়ে আসতে হবে, পি মানে প্যারাগ্রাফ। হ্যাঁ, তাহলে প্যারাগ্রাফ মানে এখানে একটা প্যারা ওপেন হয়েছে, একটা লাইন ওপেন হয়েছে, একটা টেক্সট ওপেন হয়েছে, নরমাল টেক্সট। হ্যাঁ, তাহলে দাকাও পি দিয়ে ওপেন করবে এবং লেখাটা কিন্তু দেখছেন বাম দিক থেকে নাই, একদম মাঝামাঝি আছে না? তাহলে প্যারাটার অ্যালাইনটা কি হবে, সেন্টার হবে, পি অ্যালাইন ইজ ইকুয়াল টু কি সেন্টার হবে। এবং হইতেছে তারপর আমরা দাকাও লিখব, দেন আমরা পিটাকে ক্লোজ করব, বুঝছেন? আমি একটু মানে কাস্টমাইজ করতেছি কেন, যারা যতভাবেই প্যাচে আসুক তোমরা যেন জিনিসটা সলভ করতে পারো, বুঝতেছো? তাহলে ক্যাপশনের কাহিনীটা তখনই আসবে যখন ক্যাপশনটা টেবিলটাকে ইন্ডিকেট করে, ঠিক আছে? ওকে, ডান। তাহলে টেবিল বর্ডার আমরা ক্যাপশন দিচ্ছি না,
এবার হইতেছে আমরা এই পুরা রোটা ওপেন করব, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত রোটা ওপেন করব পাশাপাশি, সবসময় কাজ পাশাপাশি হবে, ঠিক আছে? তাহলে টি আর ওপেন হইলো। এবার খেয়াল করেন তো টি আর এ প্রথম যে ইনফোটা এটা কিন্তু আমাদের জন্য একটা টি এইচ, তাই না? এটা আমাদের জন্য কি একটা টি এইচ। তাহলে টি এইচ অ্যালাইন ট্যালাইন দিচ্ছি না, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম, দেন টি এইচ ক্লোজ, টি এইচ ক্লোজ। এরপরে কি আছে? এরপরে মিস্টার মেসি সাহেব আছেন, হ্যাঁ, ওকে আমরা লেফটেই ধরে নিতেছি। হ্যাঁ, স্টুডেন্ট নেম কিন্তু এটা মানে মিডিলেই থাকবে, কারণ এটা হচ্ছে টিএইচ এর পার্ট, আর এই অংশটা পুরাটাই এরা সবাই কি টিডি, এবং এরা সবাই লেফটেই ধরে নিতেছি আমরা। ওকে, তাহলে মিস্টার মেসি, মিস্টার মেসি কি টিএইচ? না, টিআর এর মধ্যে একটা টিএইচ একটা টিডি, টিআর এর এই পুরো টিআর এর মধ্যে একটা টিএইচ একটা টিডি। সব সময় কিন্তু আপনারা অভ্যস্ত ছিলেন কিভাবে, সব সময় একবারেই টিএইচ শেষ করছেন, পরে আবার টিডি করছেন, কিন্তু এখানেই কিন্তু এটার কাহিনী, একসাথেই টিএইচ এবং একসাথে টিডি হইতেছে কিন্তু একটা টিআর এর মধ্যেই। তাহলে টিডি, আর একটু কাহিনী আছে এখানে, একটু ওয়েট করেন, এই দেখছেন আর একটু কাহিনী আছে এখানে, যাক সময় মতো মনে পড়ছিল। ওকে ডান, ফিনিশিং দিতে হবে না, কি বলছিলাম একটা টেবিল যখন করতে হবে আগে ভাঙাচোরাটা যখন দেখবেন এরকম ভাঙাচোরা আছে পুরো টেবিলটাকে ফিনিশ দিবেন। এবার তাহলে মিস্টার মেসি যখন আমরা লিখবো টিডি, এখানে লম্বা লম্বি দাগ দেখতে পাচ্ছি, তাইলে আমরা কি দিব? লম্বা লম্বির জন্য কল স্প্যান দিব, শিখে আসছিলাম। এবার দেখবো কয়টা বক্স, একটা বক্স, দুইটা বক্স, তিনটা বক্স, ইজ ইকুয়াল টু 3। দেন আমরা মিস্টার মেসিকে লিখবো, তারপরে আমরা টিডিটাকে ক্লোজ দিব, হয়ে গেছে। এবার দেখেন মিস্টার মেসির পরে কি আমাদের রোটা কমপ্লিট না, শেষ। এরপরে নতুন এই যে বাংলার লাইনটা দেখছেন, এই যে বাংলার লাইনটা দেখেন, এখানে আর একটা এই যে এইটুকু নিয়ে আর একটা টিআর ওপেন হয়েছে, তাহলে আরো একটা নতুন টিআর আমি ওপেন করব, যেখানে ফার্স্টে আমরা কোন টেক্সট দেখতে পাচ্ছি? কম্পালসারি লেখাটা দেখতে পাচ্ছি। তাহলে কম্পালসারি অবশ্যই আমাদের জন্য একটা টিএইচ, এবং কম্পালসারিটা খেয়াল করেন তো পাশাপাশি দাগের ভিতর দিয়ে আছে, পাশাপাশি দাগ, তাই না? তাহলে পাশাপাশি জন্য আমরা কি শিখছিলাম? রো স্প্যান শিখছিলাম। তাহলে লম্বা লম্বি হলে কল স্প্যান, আর পাশাপাশি হইলে রো স্প্যান। এবার দেখবো বক্স কয়টা, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, লিখে ফেলবো কম্পালসরি। দেন হইতেছে দেন টিএইচটা ক্লোজ। দাঁড়া একটু পানি খেয়ে নি। এরপরে চলে আসেন পরেরটা, কম্পালসারি পরে কি আছে? বাংলা মহাশয় আছে। তাহলে বাংলা মহাশয় কিন্তু এখানে টিডি, তাহলে টিডি বাংলাটা দেখেন লম্বা লম্বি দাগের ভিতরে আছে না, লম্বা লম্বি দাগ, তাহলে টিডি কি হবে? কল স্প্যান হবে, তাই না? টিডি কি হবে? কল স্প্যান ইজ ইকুয়াল টু কয়টা? একটা দুইটা তিনটা, দিয়ে দেন তিনটা, লিখে ফেলেন বিএএন, দিয়ে দেন টিডি। শেষ না? খেয়াল করছেন পুরো লাইনটা শেষ, তাহলে এখানেও আমাদের টিআরটা ক্লোজ। এরপরে দেখেন ইংলিশের লাইনটা খেয়াল করেন, এখানে আরো একটা টিআর ওপেন হইছে। ওকে, আরো একটা টিআর ওপেন হইছে, আমি এই জায়গাটাতে করতেছি, এই পার্টের পর এই জায়গা। তাহলে আরো একটা টিআর ওপেন করব ইংলিশের লাইনে, শুধু ইংলিশ আছে, শুধু ইংলিশ আছে, আগের বার মানে কম্পালসারি প্লাস বাংলা ছিল, এখানে শুধু ইংলিশ আছে, তাহলে শুধু টিডি দিব। ভাঙাচোরা আছে, ভাঙাচোরা লম্বা লম্বি, তাহলে কি হবে? কল স্প্যান ইজ ইকুয়াল টু 3, দেন দিবেন ইএনজি, তারপরে টিডিটাকে শেষ করবেন, সিম্পল। তারপরে ইংলিশও শেষ, ঠিক আছে? চাইলে আপনারা কোশ্চেনের মধ্যে দাগাদাগি করেও করবেন, তাইলে কি হয় জিনিসগুলো ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়, বুঝছেন? আমি যেভাবে করতেছি। এরপরে কি আইসিটি আছে, তাহলে আইসিটি লেখার জন্য আরো একটা টিআর ওপেন হবে, তাহলে আগের টিআরটা ক্লোজ করে নিই, নতুন একটা টিআর ওপেন করি এই আইসিটি লাইনের জন্য। এখানে দিই টিডি, দিব হইতেছে লম্বা লম্বি দাগ মানে কল স্প্যান ইজ ইকুয়াল টু 3 আইসিটি, দেন টিডি ক্লোজ। এরপরে দেখেন আইসিটির মাধ্যমে আরো একটা টিআর কিন্তু খতম। ওকে, এই পাঁচটি এসএস দিয়ে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখেন যারা নোট আগে থেকে করেন নাই। ওকে, এবার চলে আসেন
এবার চলে আসেন এই পরবর্তী টিয়ারটা। তাহলে আরো একটা টিয়ার ওপেন হবে। দেন হইতেছে এই টিয়ারের মধ্যে অপশনাল লেখাটা আছে এবং অপশনাল একটা টিএইচ, তাই তো? অপশনাল একটা টিএইচ আমরা জানি কোনো ভাঙাচোরা হইছে, হয় নাই। তাহলে ভাঙাচোরা যেহেতু হয় নাই তাহলে ডিরেক্টলি যাবে অপশনাল টিএইচ, তারপরে একটা দুইটা তিনটা। তাহলে এরা হচ্ছে নরমালি টিডি এবং ওদের ভেতরেও কোনো ভাঙাচোরা নাই, তাহলে শুধু ডিরেক্টলি যাবে চলে ওরা। এরপর হচ্ছে যারা বোম মানে জানেন না, বোম মানে হচ্ছে বিজনেস অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট, বুঝছেন? আচ্ছা, মানে ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা, এটা কমার্সের একটা সাবজেক্ট। আবার বুঝেন না মানে বোম মারছে। ওকে, তাইলে কমপ্লিট, ফিনিশ। এবার ঘটনা হচ্ছে আমাদের টোটাল জিনিসটা ক্লিয়ার হবার পর আমরা কি শেষ করব? আমরা টেবিলটাকে ক্লোজ করব। ওই যে টেবিল শুরু করছিলাম, টেবিল তো শেষ আমাদের। এরপরে কি হবে? আমরা বডিটাকে ক্লোজ করব। বডি শুরু করছিলাম, বডি শেষ। এরপর এইচটিএমএলটাকে শেষ করব। ডান, ইজি, শেষ। খুব কঠিন না, একদমই না, খুবই সিম্পল ছিল। খুবই বুঝে বুঝে ধরে ধরে পার্ট বাই পার্ট মাথাটা ঠান্ডা রেখে একবার যদি ভিডিওটা খুব সুন্দর মতো দেখার চেষ্টা করো, ইনশাল্লাহ কোথাও আটকাবা না। আর যে ওয়েগুলো মেনটেন আমি করে, মানে যে টেকনিকগুলো মেনটেন করছি আমি, যে ধাপগুলো আমি মেনটেন করাইছি, এই টেকনিক্যালি ওয়েতে যদি করো ইনশাল্লাহ তোমাদেরকে কেউ এখানে আটকাইতে পারবে না। তো ঠিক আছে, আমি একটা কাজ করব, শোনো। এখন মোটামুটি যা বুঝলাম, অলমোস্ট 1 ঘন্টা টেবিলটা ক্লিয়ার করতে 1 ঘন্টা। তার মানে এরপরে কি আছে? হাইপার লিংক আছে, ইমেজ ট্যাগ আছে, তারপর হইতেছে আরো কি বলে লিস্টিং ট্যাগ আছে, এবং সবগুলোর মিক্স আরেকটা করাইতে হবে সৃজনশীল প্র্যাকটিস। তার মানে আরো মোটামুটি 2 ঘন্টার একটা মামলা আছে এইচটিএমএল শেষ করতে। তাহলে আলটিমেটলি না, আমি আজকে একটা কাজ করি, এই ভিডিওটা এখনই তোমাদেরকে আমি ইউটিউবে আপলোড করে দিই। হ্যাঁ, আমি যে মাত্র শুটটা করলাম, শেষ করলাম, রাত 12টা বাজে এখন। তো আমার 1 ঘন্টার মধ্যে আমি একটার মধ্যে রাত 1টায় আপলোড করে দিব। আগামীকালকে সবাই দুপুরের মধ্যে ভিডিওটা দেখে আমাকে একটু জানাবা কমেন্ট বক্সে সবাই, যে যারা যারা ভিডিও দেখছো শেষ পর্যন্ত তোমরা উপকৃত হইছো কিনা। আর আমি এরপরে তোমাদের জন্য আসলে তোমাদের মানে সাপোর্টই তো আমাদের অনুপ্রেরণা। এরপরে আমরা তোমরা জানাইলে আমি বাকি জিনিসগুলো শুট করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমার এই চ্যাপ্টারে ফুল কমপ্লিট ভিডিও আজকে রেডি করে রাখবো আমি, যেন তোমরা দুপুরের মধ্যে পাও। আর কি কি সাপোর্ট দরকার তোমরা অবশ্যই আমাকে জানাবা। তো ভালো থাকো, আর জানাইও সব ঠিকঠাক মতো বুঝছো কিনা, কোথাও সমস্যা হইলে সেটাও আমাকে জানাও কমেন্টে, কমেন্ট করো অবশ্যই। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই।